আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দেশ জাতি মানবতার কল্যাণের জন্য কিছু সময় ব্যয় করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সাল। 1971 সাল থেকে বর্তমান 2024, প্রায় 2026, অর্থাৎ প্রায় 54-55 বছর যাবৎ বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু দেখেন, এই 54-55 বছর যাবৎ যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা কি অর্থনৈতিকভাবে উন্নত রাষ্ট্র হিসেবে পুরো পৃথিবীর মধ্যে আমাদেরকে তুলে ধরতে পেরেছি? আমরা তুলে ধরতে পারি নাই। কিন্তু দেখেন, আজ থেকে 54-55 বছর আগে যারা বাংলাদেশের কাছাকাছি সময়ে বাংলাদেশ স্বাধীন করেছে, এরকম কাছাকাছি সময়ে বিশ্বের বিভিন্ন যে রাষ্ট্র রয়েছে তাদের অবস্থা কি আর বাংলাদেশের অবস্থা কি, এইটা আজকে আমাদের বোঝার সময় এবং সুযোগ এসছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা স্বাধীন হয়েছে 1971 সালে। আমরা মালয়েশিয়ার কথা যদি চিন্তা করি, মালয়েশিয়া স্বাধীন হয়েছে 1963 সালে, অর্থাৎ কয়েক বছর ডিফারেন্স। আপনাদের কাছে যদি প্রশ্ন করি, বাংলাদেশ থেকে আমাদের ভাইয়েরা মালয়েশিয়াতে চাকরি করার জন্য যায় না মালয়েশিয়ার ছেলেরা বাংলাদেশে চাকরি করার জন্য আসে? বলেন, কারা আসে কারা যায়? আমরা যাই আর ওরা আসে না। তার মানে কি, ওরা হলো উন্নত রাষ্ট্র, আমরা হলো দরিদ্র রাষ্ট্র। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? কিন্তু দেখেন, আমরা 1971 স্বাধীন হয়েছি আর 1963-তে স্বাধীন হয়েছে, মাত্র কয়েক বছরের ডিফারেন্স হলো স্বাধীনতার বয়স। প্রিয় ভাইরা আমার, আমরা যদি চায়নার কথা চিন্তা করি, এই চায়না আজ থেকে 40 বছর আগে তারা ভাত পেত না, খাবার পেত না, তারা পরনের কাপড় ছিল না। কিন্তু এই 40-45 বছর বয়সে তারা পুরো পৃথিবীতে অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা সব দিক দিয়ে পুরো পৃথিবীর মধ্যে উন্নত রাষ্ট্র। কথা ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু বাংলাদেশ আমরা কি পেয়েছি? স্বাধীনতার পর থেকে আমরা একটা উন্নয়নশীল রাষ্ট্রের দিকে হাঁটতে শুরু করতেও এখন পর্যন্ত আমরা শুরু করতে পারি নাই। কথা ঠিক কিনা ভাইরা আমার? কারণ কি? কারণ একটাই, যে 71-এর পর থেকে বর্তমান পর্যন্ত এই 54 বছর বাংলাদেশকে যারা শাসন করেছে তারা বাংলাদেশকে ভালোবাসে নাই, তারা নিজের পেটকে ভালোবেসেছে। বাংলাদেশের টাকা চুরি করে তারা বিদেশে বাড়ি করেছে। যারা এমপি মন্ত্রী হয়েছে তাদের আত্মীয় স্বজন বড়লোক লাখপতি থেকে কোটিপতি হয়েছে। কথা ঠিক কিনা ভাইরা আমার? আমি কি কথা ভুল বলেছি? কথা বলেন, কথা কি ভুল বলেছি? প্রিয় ভাইরা আমার, কিন্তু আমাদের সমসাময়িক টাইমে যে সমস্ত রাষ্ট্র স্বাধীন হয়েছে বা উন্নতর পথে হাঁটতে শুরু করেছে, তাদের নেতা এবং নেত্রী তাদের দেশকে ভালোবেসেছে, দেশের মাটি এবং মানচিত্রকে ভালোবেসেছে। এই জন্য তারা উন্নত রাষ্ট্র হয়েছে। আর বাংলাদেশ, আমরা বেকারত্বর বোঝা নিয়ে, অর্থনৈতিক দুর্বলতার বোঝা নিয়ে আমরা বেঁচে আছি। কথা ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, আমরা যদি হিসাব মিলাই, আমাদের যে মালয়েশিয়ার কথা বললাম, মালয়েশিয়াতে বাংলাদেশে যেমন স্বর্ণের খনি নাই, মালয়েশিয়ার কথা যদি চিন্তা করি, মালয়েশিয়াতেও কিন্তু স্বর্ণের খনি নাই। তাহলে তারা কিভাবে উন্নত রাষ্ট্র হইল, আমরা কেন হতে পারলাম না? এই প্রশ্নটা আপনাদের জাগে কি জাগে না? প্রিয় ভাইরা আমার, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হলো চায়না। এখান থেকে এই ভুটান, বাংলাদেশের সীমানা ক্রস করলে মাত্র একটা রাষ্ট্র ভুটান, ভুটান পার হইলেই কিন্তু চায়না। এত কাছাকাছি একটা রাষ্ট্র, এই রাষ্ট্র পুরো পৃথিবীতে অর্থনীতি, সমরনীতি, বাণিজ্য, পুরো বিশ্বের মধ্যে মাল প্রোডাকশন, পণ্য প্রোডাকশন এবং উৎপাদন এবং সেল দেওয়ার মতো বিশাল একটা বিজনেস হাব তারা তৈরি করতে পেরেছে। বাংলাদেশ মাথা উঁচু করে এখন পর্যন্ত দাঁড়াতে পারে নাই। কথা ঠিক কিনা ভাইরা আমার? আমরা যদি চিন্তা করি, এই চায়নায় কি স্বর্ণের খনি আছে? এই চায়নায় স্বর্ণের খনি নাই। তাহলে তারা কিভাবে এই পৃথিবীর মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে একটা ভালো উন্নত কান্ট্রি হিসেবে তারা হতে পেরেছে? সেই হিসাবটা মিলানোর এখন আমাদের সুযোগ এসছে। প্রিয় ভাইরা আমার, আমরা জানি
চায়নাতে আজ থেকে 47 বছর আগে যখন চায়না উন্নতর পথে হাঁটার জন্য তারা যাত্রা শুরু করেছে, তাদের দেশে 120 কোটি জনগণ ছিল, আর বাংলাদেশে 20 কোটি নাগরিক রয়েছে। আমরা এই 20 কোটি নাগরিককে আমরা বোঝা মনে করি, কিন্তু চায়না ওই টাইমে 120 কোটি মানুষকে তারা বোঝা মনে করে নাই। তারা কি করেছে, তাদের যে জনগণ আছে এই জনগণকে তারা কি করে, তাদের শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করে উন্নয়ন করে তারা তাদের জনগণকে, প্রত্যেকটা জনগণকে কর্মমুখী শিক্ষা দিয়েছে। অর্থাৎ যে শিক্ষা গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করার পরে যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা ম্যাটেরিয়ালস আবিষ্কার করবে, আর তারা এটা পুরো পৃথিবীতে সেল করে তারা উন্নত ক্রান্তি হবে, এই তারা প্ল্যান নিয়ে তাদের দেশকে উন্নত করেছে। কথা কিনা ভাইরা আমার? কোনো প্ল্যান এবং প্রোগ্রাম আমাদের সাবেক নেতা এবং নেত্রীরা গ্রহণ করে নাই। কথা কিনা ভাইরা আমার? এই একটু বলুন, আমাদের এই দেশ থেকে পাঠিয়ে দেওয়া সবচেয়ে সহজ এবং সুন্দরতম উপায় রয়েছে, কিন্তু তারপরেও আমরা বাংলাদেশের জনগণকে কর্মমুখী শিক্ষা না দেওয়ার কারণে আমরা পুরো পৃথিবীর মধ্যে অসহায় এবং আমরা দরিদ্র কান্তি হিসাবে উপস্থিত হয়ে রয়েছে। কথা কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, এই জন্য এখন সময় এবং সুযোগ এসছে, এখন সময় এবং সুযোগ এসছে, যারা দেশকে ভালোবাসে, দেশের মাটি এবং মানচিত্রকে ভালোবাসে, তাদেরকে ভোট দিয়ে আপনারা যদি ক্ষমতায় আনতে পারেন, তাহলে এই বাংলাদেশটা উন্নত রাষ্ট্র হিসাবে পুরো পৃথিবীর মধ্যে হাঁটতে শুরু করানো একদম সহজ এবং সুন্দরতম পদ্ধতি রয়েছে। আমাদেরকে যদি আপনারা ভোট দেন, আমরা সর্বপ্রথম বর্তমান যে শিক্ষা সিলেবাস রয়েছে, যে শিক্ষা সিলেবাসের মাধ্যমে একটা ছেলে পড়াশোনা করে বেকার হয়ে সমাজে বসবাস করে, সমাজে ঘোরাফেরা করে, কথা কি ভাইরা আমার? আমরা সর্বপ্রথম এই শিক্ষা সিলেবাসকে চেঞ্জ করে একটা কর্মমুখী শিক্ষা সিলেবাস প্রণয়ন করব, যাতে এখান থেকে ছেলেরা লেখাপড়া করে, পড়াশোনা করে যে কোনো একটা প্রোডাক্ট আবিষ্কার করতে পারে, এই ধরনের একটা শিক্ষা সিলেবাস তৈরি করব। প্রিয় ভাইরা আমার, আপনাদের যে মোটর সাইকেল আছে এটার যদি একটা পার্টস লাগে, আপনাদের যে অটো গাড়ি আছে সেটার যদি একটা পার্টস লাগে, আপনাদের যে ধান চাষ করার সেলো মেশিন আছে সেটার যদি পার্টস লাগে, বাজারে গিয়ে যখন কিনতে যান তখন বলে আপনি কোন দেশেরটা নেবেন, জাপানিটা নেবেন না চায়নাটা নেবেন, এটা বলে কি বলে না? দুটা প্রোডাক্টের বিকল্প আবিষ্কার চায়না করেছে। আমরা যদি আমাদের শিক্ষা সিলেবাসটাকে চেঞ্জ করে কর্মমুখী করতে পারি, তখন প্রত্যেকটা প্রোডাক্ট কেনার আগে বলবে তুমি বাংলাদেশি পণ্য চাও নাকি বিদেশি পণ্য চাও। কথা কিনা ভাইরা আমার? যদি এই বাংলাদেশি পণ্য উৎপাদন করতে চান, তাহলে বাংলাদেশের শিক্ষা সিলেবাসকে চেঞ্জ করে কর্মমুখী শিক্ষা সিলেবাস তৈরি করতে হবে। কি ভাই, কথা কি ঠিক করলাম না ভুল বললাম? প্রিয় ভাইরা আমার, আমাদেরকে যদি ভোট দেন, তাহলে আমরা শিক্ষা সিলেবাসকে চেঞ্জ করে যুগ উপযোগী, স্মার্ট এবং আধুনিক শিক্ষা সিলেবাস তৈরি করবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 71 থেকে নিয়ে 54 বছর এই বেলকুচি, চৌহালি, ইনাদপুরের টেকসই কোনো উন্নয়ন হয় নাই। আমাদের সবচেয়ে বড় দুঃখ এবং কষ্টের বিষয় হলো এই যমুনা নদী প্রত্যেকবার বন্যার আগে এবং পরে ভাঙনের শিকার হয়। বেলকুচি ভাঙতে ভাঙতে একেবারে চলে আসতেছে আমাদের থানার দিকে, আর ওইদিকে আমাদের চৌহালি ভাঙতে ভাঙতে টাঙ্গাইলের দিকে হাঁটতে শুরু করেছে। কিন্তু এই 54 বছর এই বেলকুচিকে যারা নেতৃত্ব দিয়েছে, তারা একটা টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে পারে নাই। তারা কি করেছে, প্রত্যেকবার বন্যার আগে এবং পরে কয়েকটা জিও ব্যাগ ফেলে তাদেরকে সান্ত্বনা পুরস্কার দিয়েছে, কিন্তু টেকসই বাঁধ তারা নির্মাণ করে নাই। কথা কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, আমাদেরকে যদি ভোট দেন, আমরা যদি নির্বাচিত হই, তাহলে বেলকুচি, চৌহালি, ইনাদপুরকে রক্ষা করার জন্য আমরা টেকসই বেড়িবাঁধ করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের যারা তাঁতি ভাইরা আছে, তাদের বিজনেসকে এস্টাবলিশ করার জন্য আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করব এবং তাদেরকে ট্রেনিং এবং ট্রেন আপ করার জন্য চেষ্টা করব। আমাদেরকে যদি ভোট দেন, যারা নাকি কৃষক রয়েছে, কৃষক ভাইদেরকে সার, বীজ, কৃষি যন্ত্রপাতি আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমরা ফ্রি দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা একটা জিনিস জানি, বাংলাদেশকে যদি উন্নয়ন করতে চান, তাহলে সহজ এবং সহজতম মূল বিষয় হলো দুর্নীতি মুক্ত করতে হবে। যদি রাষ্ট্রের টাকা এমপি মন্ত্রীরা যদি চুরি না করে, তাহলে দেশটা অটোমেটিকলি উন্নয়ন হয়ে যাবে। কি ভাই, হবে কি হবে না? বাংলাদেশের মেজর এবং প্রধান সমস্যা হলো দুর্নীতি। রাষ্ট্রের টাকা কে কত চুরি করতে পারে, এইটার প্রতিযোগিতা শুরু হয়ে যায় আপনাদের ভোট পাওয়ার পরে যখন এমপি এবং মন্ত্রী হয়। আমরা এই জায়গাতে ওয়াদা এবং শপথ করছি, আমাদেরকে যদি ভোট দেন,
আমরা যদি নির্বাচিত হই, আমরা দুর্নীতি করব না, আমরা রাষ্ট্রের টাকা চুরি করব না, আমরা অবৈধ মাল উপার্জন করব না, আমরা আপনাদের সেবার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেছেন তো একাত্তরের কোনো উন্নয়ন হয় নাই, একটা বারের জন্য পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে হাত পাখা মার্কায় ভোট চাচ্ছি। আপনারা কি দেওয়ার জন্য রাজি আছেন ইনশাল্লাহ? দেওয়ার জন্য রাজি আছেন ইনশাল্লাহ? প্রিয় ভাইরা আমার, একটা কথা বলে শেষ করব। একজন এমপি বা একজন চেয়ারম্যান বা একজন জনপ্রতিনিধি আপনার ভোট পেয়ে সে যদি মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, রাস্তা বানায়, তাহলে আপনি সওয়াব পাবেন কি পাবেন না? বলেন, পাবেন কি পাবেন না? এই এমপি বা এই চেয়ারম্যান বা জনপ্রতিনিধি আপনার ভোটে নির্বাচিত হয়ে যদি রাস্তার টাকা চুরি করে, তাহলে গুনার ভাগ আপনি আমি মনে হয় পাবো না। নাকি ব্যাপারটা এরকম? ভালোটা নিব, খারাপটা নিব না, এরকম কথা বলেন? ভালোটা নিব, খারাপটা নিব না, এরকম। তাহলে আমরা শপথ করতে চাই, কেউ মন্ত্রী এবং এমপি হয়ে আপনাকে কি 500 টাকা দেয়? বলেন, আপনাকে 500 টাকা দেয়? আপনার ঘরের খুঁটি কেনার টাকা দেয়? তাহলে আমি এবং আপনি কেন আমি ফাও গুনাহ নেব? একজন চুরি করবে, সেই চুরের ভাগের গুনাহ কেন আমি নেব? সেটা হলো আমার প্রশ্ন। তাহলে এইবার অন্তত আমরা শপথ করতে চাই, সারা জীবন যা করেছি অন্তত এই নির্বাচনে আমরা ফাও গুনাহ নিব না। রাজি আছি ইনশাল্লাহ? বলেন, হাত উঠে বলেন, আমরা কি নিব না? বলেন, আমরা কি নিব না? আর একজনের চোরের গুনাহ আমরা, রাস্তার টাকা চুরি করে খায় তার গুনাহ আমরা বলেন নিবেন? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমরা একটা হাত পাখা মার্কায় ভোট চেয়ে শেষ করছি। নামাজের আগ মুহূর্তে একটু দোকানদার ভাইদের সাথে সাক্ষাৎ করব, আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।